হ্যালো ফ্রেন্ডস, ইউরোপের ইতিহাসে এমন একজন সেনাপতি ছিলেন যার সামরিক কৌশল আজ বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোর সামরিক শক্তির কেন্দ্রবিন্দু এবং যার যুদ্ধনীতি আজ প্রায় বিশ্বের প্রত্যেকটি সামরিক বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। তো আমরা আজকে কথা বলবো আধুনিক ইউরোপের রূপকার এবং ফ্রান্সের তৎকালীন সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কে। 1769 সালের 15 আগস্ট ভূমধ্যসাগরের কোর্সিকা দ্বীপে একটি মধ্যবিত্ত পরিবারে নেপোলিয়ন বোনাপার্ট জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন আইনজীবী আর মা ছিলেন কঠোর পরিশ্রমী এবং অনুপ্রেরণাদায়ক নারী। 1779 সালে তিনি ফ্রান্সের মূল ভূখণ্ডে পরিবার সহ স্থানান্তরিত হয়েছিলেন এবং শৈশব থেকেই নেপোলিয়ন ছিলেন জেদি ও অদ্ভুত ধরনের কৌতূহলী। অল্প বয়সে তিনি ফ্রান্সের সামরিক শিক্ষা নিতে যান। স্কুল জীবনে তিনি গণিত ও ইতিহাসে অসাধারণ দক্ষতা দেখান। সহপাঠীরা তাকে ডাকত ছোট্ট কোর্সিকার নামে, কারণ তিনি ছিলেন খাটো ও গম্ভীর প্রকৃতির, কিন্তু মনের ভিতর লুকিয়ে ছিল অসাধারণ প্রতিভা, নেতৃত্বের ক্ষমতা। মাত্র 16 বছর বয়সে তিনি ফরাসি রাজকীয় বাহিনীর একজন তরুণ হিসেবে নিযুক্ত হয়েছিলেন। নেপোলিয়নের চরিত্র ছিল বহুমুখী। তিনি ছিলেন অত্যন্ত উচ্চ বিলাসী, কখনো নির্মম আবার কখনো করুণাময়। তার খাটো উচ্চতা নিয়ে অনেক গল্প আছে, তবে গবেষকরা বলেন তিনি আসলে ইউরোপের গড় উচ্চতার মতোই ছিলেন। তিনি কম ঘুমাতেন, প্রচন্ড পরিশ্রমী ছিলেন আর তার স্মৃতিশক্তি ছিল অসাধারণ। একবার কোনো সেনাদলের সাথে দেখা হলে তিনি বছরের পর বছর সেই অফিসারের নাম মনে রাখতে পারতেন। 1796 সালে প্রথম জোরের যুদ্ধ চলাকালীন নেপোলিয়ন অস্ট্রিয়া ও তার ইতালি মিত্রদের বিরুদ্ধে এক সামরিক অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। সেখানে তিনি চূড়ান্তভাবে জয়ী হয়েছিলেন এবং ফ্রান্সের জাতীয় নায়ক হিসেবে পরিচিত হয়েছিলেন। 1798 সালে তার নেতৃত্বে সামরিক বাহিনী মিশর ও সিরিয়ার উপর আক্রমণ করেছিল, যা তাকে এক ঝাঁপে রাজনৈতিক ক্ষমতায় আসতে সাহায্য করেছিল। যুদ্ধক্ষেত্রে তিনি ছিলেন শান্ত ও হিসেবী, কিন্তু রাজনীতিতে কখনো কখনো অতিরিক্ত আত্মবিশ্বাস তাকে ভুল পথে ঠেলে দেয়। 1803 সালে নেপোলিয়নের সময় ফ্রান্স তার লুইজিয়ানা উপনিবেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে বিক্রি করেছিল। 1804 সালে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি নিজেই নিজেকে ফরাসি সম্রাট হিসেবে অভিষিক্ত করেছিলেন। এমনকি পোপ তার মাথায় মুকুট পরাতে এলে নেপোলিয়ন নিজেই মুকুট তুলে মাথায় দেন। তিনি বুঝাতে চাইতেন তার ক্ষমতা কারো দান নয়, বরং নিজের শক্তিতে অর্জিত। ক্ষমতা গ্রহণ করার পর প্রথমে তিনি কনসুল নামক শাসন ব্যবস্থা শুরু করেন। নেপোলিয়নের শাসনের প্রভাব শুধু ফ্রান্সেই নয়, গোটা ইউরোপে ছড়িয়ে পড়ে। তার আইনি সংস্কার আজও ইউরোপ, লাতিন আমেরিকা ও এশিয়ার অনেক দেশে প্রভাব ফেলেছে। জাতীয়তাবাদী আন্দোলনকে তিনি উৎসাহিত করেছিলেন। জার্মানি ও ইতালির ঐক্য আন্দোলনের পিছনে নেপোলিয়নের প্রভাব ছিল বিশাল। আধুনিক যুদ্ধ কৌশল যেমন দ্রুত সেনা মোতায়েন, সরবরাহ ব্যবস্থা, এগুলো তার দ্বারাই জনপ্রিয় হয়ে ওঠে। 1805 সালে অস্ট্রালিয়ার যে যুদ্ধে তিনি রাশিয়া ও অস্ট্রিয়া যৌথ বাহিনীকে ভয়াবহভাবে পরাজিত করেন, এটি তার সবচেয়ে বড় জয়ের মধ্যে একটি। 1806 সালে জানা যুদ্ধ, 1809 সালে ওয়াগ্রামের যুদ্ধ, সবখানেই নেপোলিয়ন ছিলেন বিজয়ী। তার সাম্রাজ্য ছড়িয়ে পড়ে ইউরোপের বিশাল অংশ জুড়ে। ফরাসি প্রভাব তখন সর্বত্র, তবে নেপোলিয়নকে ঘিরে সমালোচনা কম ছিল না। অনেকে বলেন তিনি ছিলেন এক স্বৈরশাসক, যিনি ক্ষমতার নেশায় বিভিন্ন যুদ্ধে ইউরোপের লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ডেকে এনেছিলেন। অন্যদিকে অনেকে মনে করেন তিনি না থাকলে আধুনিক ইউরোপের জন্ম আরো দেরিতে হতো। নেপোলিয়ন বোনাপার্টকে বলা যায় একজন প্যারাডক্স। তিনি একদিকে ধ্বংস এনেছিলেন, অন্যদিকে সৃষ্টি করেছেন নতুন সমাজ ব্যবস্থা। তার নাম আজও ইতিহাসে আলোচিত, প্রশংসিত এবং সমালোচিত। অত এই কারণে তাকে বলা হয় দ্য ম্যান হু ট্রাইড টু কনকিউর দ্য ওয়ার্ল্ড। নেপোলিয়নের নেতৃত্বে ফ্রান্স ইউরোপের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। তিনি শুধু যুদ্ধ করতেন না, প্রতি জয়ের পর তিনি নতুন আইন, শিক্ষা ব্যবস্থা, আধুনিক সংস্কার চালু করতেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠান এবং জাতীয় ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন করেন। তার শাসনকালে জন্ম বা বংশ নয়, বরং যোগ্যতার ভিত্তিতে মানুষ পদোন্নতি পেত। এই পরিবর্তন আধুনিক ইউরোপের সমাজ ব্যবস্থায় বড় প্রভাব ফেলে। নেপোলিয়নের সবচেয়ে বড় অবদান ছিল নেপোলিয়নিক কোড, এক নতুন আইন ব্যবস্থা যা আজও বিশ্বের অনেক দেশের আইনের ভিত্তি। 1814 সালে ব্যাটেল অফ প্যারিসের যুদ্ধে পরাজিত হলেও এক বছরের মধ্যে পালিয়ে এসে আবার ফ্রান্সের ক্ষমতা দখল করেন। এই সময়কে বলা হয় 100 ডেজ। কিন্তু ভাগ্য তার সাথে ছিল না। 18 জুন 1815 সালে ওয়াটারলুর যুদ্ধে ব্রিটিশ ও প্রুশিয়ার সেনাদের কাছে তিনি চূড়ান্তভাবে পরাজিত হন। এটাই ছিল তার শেষ যুদ্ধ। ওয়াটারলুর পর তাকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়। পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে এই দ্বীপেই কাটে তার জীবনের শেষ দিনগুলো। তিনি সেখানে স্মৃতিকথা লিখতে শুরু করেন, ইতিহাস, রাজনীতি ও যুদ্ধ সম্পর্কে নিজের চিন্তা ভাবনা লিপিবদ্ধ করেন। 1821 সালের 5 মে মাত্র 51 বছর বয়সে তিনি পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন একদিকে ভয়ঙ্কর সামরিক প্রতিভাবান, অন্যদিকে আধুনিক সমাজ নির্মাতা।
তার যুদ্ধ ইউরোপে ধ্বংস ডেকে আনলেও তার সংস্কার আজও টিকে আছে। তিনি প্রমাণ করেছেন একজন মানুষ নিজের প্রতিভা ও সাহস দিয়ে ইতিহাস বদলে দিতে পারে, কিন্তু সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা শেষ পর্যন্ত পতন ডেকে আনে তার। নেপোলিয়ন হয়তো আর নেই, কিন্তু তার নাম চিরকাল অমর হয়ে থাকবে ইতিহাসের পাতায় যতদিন ইউরোপ থাকবে।